তো মন্ত্রীর যে কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসছে, অবশ্যই এই রকম ভাষার সমর্থন তৃণমূল কংগ্রেস করে না। উনি করেছিলেন, উনি নিজে ক্ষমা চেয়েছিলেন, তারপরে দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন, তারপরে মুখ্যমন্ত্রীর নিমন্ত্রণে স্বয়ং রাষ্ট্রপতি ম্যাডাম বাংলায় এসছিলেন। কোথাও কোনো দুর্নীতি যদি হয় তার সমর্থন তৃণমূল কংগ্রেস করে না। কেউ বা কারা যদি তৃণমূল কংগ্রেসের সিম্বল বা পতাকা ব্যবহার করে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি দুর্নীতি করে থাকে, চুরি করে থাকে, যাতে দলের নাম খারাপ হচ্ছে, দলের বদনাম হচ্ছে, সেখানে দল তো দলের মতো পদক্ষেপ নিয়েছে। ইডির হেফাজতে থাকা একটা মানুষ কি করে চিরকুটে বাইরের লোকের কাছে টাকা চাইছে? তাহলে ইডি কি করছে? ওয়াকআউট সমাধান একেবারেই নয়, কিন্তু ওয়াকআউট প্রতিবাদের অংশ। আর প্রতিবাদ করাটা বা ধর্ণা দেওয়া এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা দেশের সংবিধান দিয়েছে। আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি আন্দোলন করতে পারেন, সেই আন্দোলনটা যেন মানুষের স্বার্থে হয়, ব্যক্তি স্বার্থে বা রাজনীতির স্বার্থে নয়। দাদা, আজকে দেখলাম আমরা অখিলগিরিকে সরাসরি একটা মন্তব্য করতে দেখা গেল, যেখানে কিনা তিনি বন দপ্তরের আধিকারিককে একেবারে সরাসরি বলছেন সরকারি কর্মচারীরা মাথা নিচু করে থাকবেন, পাশাপাশি এক সপ্তাহের মধ্যে আপনার সাথে কি হয় দেখুন, এটাও বলেছেন। পাশাপাশি এর ভেতরে যদি আপনি আসেন তাহলে আপনি ফিরে যেতে পারবেন না, আমি দায়িত্ব নিলাম। জানোয়ার বেয়াদবও বলেছেন, কি বলবেন? দেখুন, এই যে ঘটনাটি সামনে এসেছে, এখানে ওই অঞ্চলে বন দপ্তরে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারটা এখনও পুরোপুরি সামনে আসেনি। কেন মন্ত্রী উত্তেজিত হয়েছেন, কেন তার রেগে যাওয়ার কারণ, সেগুলোও দেখতে হবে। কিন্তু মন্ত্রীর যে কথোপকথন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসছে, অবশ্যই এই রকম ভাষার সমর্থন তৃণমূল কংগ্রেস করে না, করতে পারে না। কোনো সরকারি আধিকারিককে এইভাবে বকা যায় না বা এইভাবে তাকে ছোট করা যায় না। কিন্তু এটা বলার সাথে এটাও আমি বলবো যে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি কেন এত উত্তেজিত হয়ে গেলেন, তিনি এত রেগে গেলেন কেন, সেটাও বিচার বিবেচনা করে দেখতে হবে। কারণ দেখুন, একজন সরকারের যিনি কর্মচারী, যিনি সরকারের অফিসার, তার যেমন একটা জায়গায় দায়িত্ব আছে, ঠিক একইভাবে সেই জায়গার শৃঙ্খলা বজায় রাখার, সেই জায়গায় শান্তি বজায় রাখার দায়িত্ব ভারপ্রাপ্ত মন্ত্রীর আছে, এবং দপ্তরে কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব মন্ত্রীর আছে। তো দুটোই উভয় পক্ষ বিবেচনা করে দেখতে হবে, এত সরলীকরণ করলে হবে না। কিন্তু অবশ্যই আমি এটুকু বলবো যে এরকম সিনিয়র একজন মন্ত্রী, তার যে কথোপকথন বা তার বকুনি দেওয়ার যে ভাষা সামনে এসছে, সেটাকে অবশ্যই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। আর আমার মনে হয় যে এই ভাষা না ব্যবহার করলেই হয়। এর আগেও আমরা দেখেছিলাম রাষ্ট্রপতিকে নিয়েও তিনি মন্তব্য করেছিলেন, মানে একটার পর একটা কুরুচিকর মন্তব্য অখিলগিরির মুখ দিয়ে। হ্যাঁ, উনি করেছিলেন, উনি নিজে ক্ষমা চেয়েছিলেন, তারপরে দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন, তারপরে মুখ্যমন্ত্রীর নিমন্ত্রণে স্বয়ং রাষ্ট্রপতি ম্যাডাম বাংলায় এসছিলেন, প্রোগ্রামে ছিলেন উনি মুখ্যমন্ত্রীর সাথে, এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের দলনেত্রী এবং মুখ্যমন্ত্রীকেও সংবর্ধনা জানিয়েছিলেন। তো সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেই চ্যাপ্টার মিটে গেছে, ওটা পুরনো গল্প। এই যে নতুন ব্যাপারটা হলো, সেটাই তো আমি যা বললাম যে এই ভাষায় তো কথা বলা যায় না কোনো সরকারি কর্মীর সাথে, সেটা অবশ্যই নিন্দনীয়। বাকি কেন একজন ভারপ্রাপ্ত মন্ত্রী, এরকম সিনিয়র সাংগঠনিক লিডার, তিনি রেগে গেলেন, এত উত্তেজিত হয়ে গেলেন, তার পেছনে কি কারণ, সেটাও খতিয়ে দেখতে হবে অবশ্যই। একদমই দাদা, এর পাশাপাশি আমরা দেখছি যে রেশন দুর্নীতিকাণ্ডের কিন্তু একেবারে জল যেন গড়িয়েই চলেছে, একবারে শেষই হচ্ছে না। এর আগে আমরা দেখেছি প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, তারপর তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানও গ্রেপ্তার হয়েছেন, গতকালও দেখলাম কাল দুজন তৃণমূলের যারা নেতা ব্লক স্তরের তারাও গ্রেপ্তার হয়েছেন। কীভাবে দেখছেন? কোথাও কোনো দুর্নীতি যদি হয় তার সমর্থন তৃণমূল কংগ্রেস করে না। তৃণমূল কংগ্রেস তদন্তের বাধাও দিতে যায় না, তদন্তের মতো চলুক, আমাদের কোনো আপত্তি নেই। কেউ বা কারা যদি তৃণমূল কংগ্রেসের সিম্বল বা পতাকা ব্যবহার করে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি দুর্নীতি করে থাকে, চুরি করে থাকে, যাতে দলের নাম খারাপ হচ্ছে, দলের বদনাম হচ্ছে, সেখানে দল তো দলের মতো পদক্ষেপ নিয়েছে। আমি উল্টো দিক থেকে বলবো যে আমি অনুরোধ করব এই তদন্তকারী সংস্থাদের তাড়াতাড়ি এই তদন্তগুলো করার জন্য। এই দীর্ঘমেয়াদী তদন্ত, এখনও সারদার তদন্ত হচ্ছে, এখনও নারাদার তদন্ত হচ্ছে, এখনও কেউ গ্রেফতার হলো না, কোনো মানুষ সুরাহ পেল না, এটা কি নাটক চলছে আমি তো বুঝতে পারছি না। যে চুরি করবে, যে দোষী, আপনি তদন্ত করুন, তদন্তে যদি প্রমাণ পান তাকে গ্রেফতার করুন, দল কোনো মতেই কারুর পাশে থাকবে না।
কিন্তু তদন্তটা যেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য না হয়, তদন্তটা যেন দীর্ঘমেয়াদী না হয়, তদন্তটা যেন জনস্বার্থে হয় এবং তাড়াতাড়ি হয়, এইটুকুই কাম্য আর এইটুকুই আমরা চাই। দাদা, জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম থেকে একেবারে 10 লক্ষ টাকা সুদের কথা বলছেন, যেখানে তিনি কাগজে করে চিরকুটে লিখে দিচ্ছেন 10 লক্ষ টাকা সুদ তার পরিবারকে দিতে হবে। তা ইডির তরফ থেকে বলা হচ্ছে, তেমনটা তথ্য দেওয়া হয়েছে। এই আনিসুর রহমান বা আলিফ নূর, যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে কাল, তাদের মাধ্যমে টাকা। না, আমার প্রথম কথা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার। কে গ্রেপ্তার করেছে? ইডি। ইডিকে কেন্দ্রীয় সংস্থা, তার যদি শরীর খারাপ হয় ইডি তাকে হাসপাতালে নিয়ে যাবে, এটা নিয়মে আছে। এবার তাকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হসপিটালে। কার অধীনে? ইডির অধীনে। ইডিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার যদি ইডির হেফাজতে থাকা হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক চিরকুটে দিয়ে কারুর কাছে টাকা চায়, আমি তো ইডির কথা বিশ্বাস করি না এক বিন্দু, কারণ এদের ক্রেডিবিলিটি তলানিতে ঠেকেছে। তাহলে তো আগে প্রশ্ন উঠছে যে ইডির হেফাজতে থাকা একটা মানুষ কি করে চিরকুটে বাইরের লোকের কাছে টাকা চাইছে? তাহলে ইডি কি করছে? যদি ইডির হেফাজতে থাকা কোনো মানুষ যাকে ইডি গ্রেফতার করেছে সে যদি চিরকুটে বাইরের লোকের কাছে টাকা চাইতে পারে, তাহলে ইডির তো প্রথমে আগে নিজের দপ্তরটাকে তুলে দেওয়া উচিত। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে কি অ্যাকশান নেবে না নেবে, তার থেকে বড় ব্যাপার আগে ইডির যে অফিসাররা যারা জ্যোতিপ্রিয় মল্লিকের সিকিউরিটি ইনচার্জ, তারা তাদের এগেনস্টে কি অ্যাকশান নেবে আগে সেটা বলুক মানুষকে, তারপরে তো এইসব কথার উত্তর দেবো বা উত্তর সামনে আসবে। দাদা, 1 টাকাতে 350 একর জমি সৌরভের যে কারখানা, সেই কারখানাতে হাইকোর্টে মামলা করেছে যে প্রয়াগ চিটফান্ড, সেই চিটফান্ডের আমানতকারীরা। প্রয়াগ চিটফান্ড শুরু হয়েছিল বামফ্রন্ট আমলে। বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল চিটফান্ডের যত মামলা, সারদার থেকে শুরু করে যত চিটফান্ড মামলা সব সাবজুডিস ব্যাপার নিয়ে মন্তব্য করা যায় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চিটফান্ড মামলায় যারা টাকা পায়নি তারা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা নিয়ে ঘুরছে, তারা কোর্টে আবেদন না করে হঠাৎ সৌরভ গাঙ্গুলির পেছনে লাগতে গেল কেন? সৌরভ গাঙ্গুলি শুধু বাংলা না, সমগ্র ভারতবর্ষের একটা আইকন এবং বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি একটা কারখানা তৈরি করবে, সেই কারখানা তৈরি হলে বাংলার ছেলেপুলেরা চাকরি পাবে, বাংলায় শিল্প আসবে। তাকে মমতা ব্যানার্জি 1 টাকায় যদি জমি দেয় তাতে ক্ষতিটা কোথায় আমি তো বুঝতে পারছি না। বাংলার ছেলেরা চাকরি পাবে, বাংলায় শিল্প হবে। কিছু চিটফান্ডে যারা টাকা দিয়েছিল, টাকা দিয়ে তাদের টাকা মার গেছে, কেসটা কোর্টে আছে, তারা আবার হাইকোর্টে গেছে। এটা কী ধরনের নাটক তো আমি বুঝতে পারছি না। আর সেই জায়গায় আমি সেই চিটফান্ডকারীদের প্রশ্ন করি, প্রয়াগ কর্তাদের প্রশ্ন করতে চাই যারা এই চিটফান্ডগুলো চালিয়েছে, যে আপনাদের বামফ্রন্ট আমলে কলকাতার তাজ বেঙ্গল হোটেল, যেটা চিড়িয়াখানার উল্টো দিকে তাজ বেঙ্গল হোটেল, জ্যোতি বসু তাজ বেঙ্গলকে সেই জমিটা 1 টাকায় দিয়েছিল। 1 টাকায় জ্যোতি বসু সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী তাজ বেঙ্গলকে 1 টাকায় জমি দিয়েছিল, যেখানে তাজ বেঙ্গল হোটেলটা আছে। সে হোটেল তো রমরম করে চলছে, আজও চলছে। সেখানে সিপিএম থেকে, বিজেপি থেকে, তৃণমূল থেকে, কংগ্রেস থেকে সকলের নেতারা তাদের পরিবারদের নিয়ে খেতে যায়। বিভিন্ন সময় দেখা গেছে সিপিএম আর বিজেপির নেতাদের সেই সময় কোনো অসুবিধা হয় না। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি সংস্থাকে 1 টাকায় 300 একর জমি দেয় একটা শিল্প করার জন্য, যেখানে বাংলার ছেলেপুলেরা চাকরি পাবে, সেখানে এদের গাত্রদাহ হচ্ছে। এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে। আর যারা কেস করেছে তাদের যদি বাংলা হান্ত খতিয়ে দেখে, দেখবেন সিপিএম বা বিজেপির কর্মী বা সমর্থক সবকটা বাংলা বিরোধী এরা। দাদা, আমরা দেখছি যে সংসদে বারে বারে দাবি তুলছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। আমরা দেখেছি বারে বারে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা উঠেছে, যেখানে কিনা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে গ্রামীণ মানুষের যে সকল সমস্যা, যেমন 100 দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা, সেগুলি নিয়ে সরব হয়েছে। কিন্তু যেখানে সাংসদরা বারে বারে কথা তুলছেন সায়নী ঘোষ থেকে শুরু করে মেট্রো নিয়ে, বা কোনো মন্ত্রী তুলছেন চটকলে নিয়ে, মানে যেখানে শহরের মানুষের উন্নয়নের কথা কিন্তু তারা তুলে ধরছেন, গ্রামীণ অর্থনীতি বা গ্রামীণ মানুষের যে অসুবিধা সেগুলো নিয়ে কিন্তু সরব হচ্ছেন না। না, এটা একটু ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, দেখুন, যারা লোকসভায় গেছে, যাদের নাম আপনি নিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে সায়নী ঘোষ, তারা একটা ক্ষেত্র, মানে একটা অঞ্চলের মানুষের ভোটে তারা আজকে লোকসভায় সাংসদ হয়ে গেছেন। সায়নী ঘোষের অঞ্চল কোনটা? যাদবপুর, সোনারপুর, বারুইপুর, ভাঙড়ের একাংশ নিয়ে, সেইখানের মানুষের ভোট, মানুষের আশীর্বাদ নিয়ে তিনি সাংসদে গেছেন। তো তার প্রধান কাজ তো তার অঞ্চলের মানুষের দাবি দাবা, সেটা তো তিনি সংসদে তুলবেন, এটাই তো স্বাভাবিক। আর বাংলার মানুষের যে বঞ্চনা, 100 দিনের
কাজের যে বঞ্চনা, যে টাকা কেন্দ্রীয় সরকার মেরে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি করে কারণ বাংলা দখল করতে হবে, সেই দাবি তো স্বয়ং দলনেত্রী এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন। সে নিয়ে ধর্না কলকাতায় হয়েছে, দিল্লিতে হয়েছে, আন্দোলন চলছে। লাস্টে যখন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে টাকা দিল না, তখন রাজ্য সরকার সেই টাকা দিয়েছে। একইভাবে আবাস যোজনার টাকাও মেরে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বন্ধ করে দিয়েছে। সেই টাকাও ডিসেম্বর মাস থেকে সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমাদের দলের সেনাপতি এবং দলীয় নেত্রী সেই কথা অলরেডি বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছেন। তো দল মানুষের সাথে লড়াই করছে। সাংসদ হয়ে যারা লোকসভায় গেছেন তারা প্রাথমিকভাবে তাদের অঞ্চলের দাবি সংসদে তুলবেন, এটাই নিয়ম। আর সমগ্র বাংলার মানুষের যে দাবি, যে বঞ্চনার লড়াই, সেটা দলনেত্রী এবং দলের সেনাপতি সেই লড়াই, সেই আন্দোলন চালিয়ে যাবেন, জারি থাকবে, যেটা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। দাদা, আমরা বিধানসভাতেও গতকাল দেখলাম ওয়াকআউট করলেন বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, বিরোধী দলনেতা থেকে আরও যারা বিধায়করা রয়েছেন। অন্য জায়গায় আমরা দেখলাম সংসদেও একেবারে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদরা ওয়াকআউট করছেন। তারা জিএসটি 18% জিএসটি যে সরকারি বিমাগুলি রয়েছে সেগুলির প্রতিবাদে, এদিকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির তরফ থেকে ওয়াকআউট করা হচ্ছে। ওয়াকআউট কি সমাধান সব যে সমস্যার? ওয়াকআউট সমাধান একেবারেই নয়, কিন্তু ওয়াকআউট প্রতিবাদের অংশ। আর প্রতিবাদ করাটা বা ধর্ণা দেওয়া এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা দেশের সংবিধান দিয়েছে। 1, 2, যেটা আপনি বললেন, সংসদে তৃণমূলের ওয়াকআউট আর বিধানসভায় বিজেপির ওয়াকআউট, দুটোর মধ্যে ফারাকটা আমি আপনার দর্শকদের বুঝিয়ে দিই। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস একটা নতুন আন্দোলন শুরু করেছেন, যেখানে মেডিকেল ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্সের কেন্দ্রীয় সরকার যে 18% জিএসটি কর নেয় মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে, সেটা তুলে নেওয়ার জন্য। এই আন্দোলন কি শুধু তৃণমূলের কর্মীদের জন্য না, তৃণমূল সমর্থকের জন্য? মেডিকেল ইন্স্যুরেন্স যেমন বাংলা হান্টের রিপোর্টার হিসেবে আপনিও দেন, আপনার মা বাবার যেমন লাইফ ইন্স্যুরেন্স আছে, আমার মা বাবার লাইফ ইন্স্যুরেন্স আছে, আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, ঠিক একইভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, তাদের পরিবারের লোকেরও মেডিকেল ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা বাংলার মানুষের আন্দোলন, সমগ্র দেশের মানুষের আন্দোলন। এই জিএসটিটা যদি লাইফ ইন্স্যুরেন্স আর মেডিকেল ইন্স্যুরেন্স থেকে তুলে নেওয়া হয়, তাহলে সারা ভারতবর্ষের মানুষ ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবার উপকার হবে। সেই জন্যে তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করেছে। এটা তো একটা ন্যায্য লড়াই। আর বাংলার বিধানসভায় বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করছে, কেন? আলুর দাম বেড়েছে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স ফর্ম করে বাজারের দাম কমিয়ে দিয়েছে। আমরা এতদিন দিল্লিতে দেখতাম সাংসদে একজন ভদ্রমহিলা খুব চেঁচাতেন, তিনি আমেঠিতে সিলিন্ডার দিদি নামে পরিচিত ছিল। তারপরে আমেঠির মানুষ তাকে বিসর্জন দিয়েছে। এখন তো কলকাতায় দেখছি একজন আলু দিদি নতুন তৈরি হয়েছেন, আলু দিদি। এই যে অগ্নিমিত্রা পাল, তিনি আলুর বস্তা নিয়ে চেঁচাচ্ছেন, তিনি বিধানসভার গেটের বাইরে বলছেন আমি 10 টাকা আলু দেবো, কে নেবে কে নেবে। আচ্ছা বলুন তো, বিধানসভার গেটে কে আলু কিনতে যায়? আমি তো অগ্নিমিত্রা দেবীকে অনুরোধ করব যে কলকাতার বুকে অনেক বড় বড় বাজার আছে, শিয়ালদা বাজার আছে, দমদম বাজার আছে, হাওড়া বাজার, আপনি বাজারে এসে আলুর বস্তা নিয়ে বসুন না। আপনি যদি 10 টাকা আলু দেন, এটা তো সাধু উদ্যোগ, ভালো। আপনি এসে বাজারে বসুন, বিধানসভার গেটে বসে আলু বিক্রি করছেন কেন? ওনার বড় দিদি সিলিন্ডার দিদিকে আমেঠির মানুষরা বিসর্জন দিয়েছে, ওনাকে মেদিনীপুরের মানুষরা বিসর্জন দিয়েছে। আগামী দিনে বিধানসভাতেও আর যেতে পারবেন না, সেটা উনি হারবেন। তারপরে বাড়ির সামনে আমি আলুর বস্তা নিয়েই বসতে হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি আন্দোলন করতে পারেন, সেই আন্দোলনটা যেন মানুষের স্বার্থে হয়, ব্যক্তি স্বার্থে বা রাজনীতির স্বার্থে নয়। মমতা ব্যানার্জি আন্দোলন করছেন মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আর এরা আন্দোলন করছে শুধু নিজেদের যে রাজনৈতিক দল, যেটা মানুষের কাছে দেউলিয়া হয়ে গেছে, বাংলায় দেউলিয়া হয়ে গেছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য, আপনাদের মতো চ্যানেল বা পোর্টালে পর্দায় ভেসে থাকার জন্য আলুর বস্তা নিয়ে নাটক করছেন। একটা জনস্বার্থে আন্দোলন আর একটা নিজ স্বার্থে সার্কাস, এই দুটোর মধ্যে ফারাক আছে। দাদা, একদম শেষ প্রশ্নে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মানে এটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 10 বছর আগে যেরকমভাবে রাজনীতি করতেন, 2024-এ দাঁড়িয়ে কিন্তু রাজনীতি তার একেবারে ধরন আলাদা, খুবই অভিজ্ঞভাবে করছেন। তবে কি পুরোটাই 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে? তবে কি মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো এবার? এক এক করে জবাব দিই।
আজ থেকে 10 বছর আগে বিরাট কোহলি যেরকম ব্যাটসম্যান ছিল, এখন কি সে ওরকমই ব্যাটসম্যান না আরও বেটার ব্যাটসম্যান? ঠিক একইভাবে 10 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউথ আইকন ছিলেন, এখন উনি আমাদের ইউথ আইকন, কিন্তু 10টা বছর তিনি সাংসদ, এবার তিনি 7 লক্ষ ভোটে জিতেছেন। বাংলার 1 নম্বর রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যে প্রতিটা ইলেকশনে নিজের সিট বাড়াচ্ছেন, তার সাংগঠনিক লাগামটা প্রাথমিকভাবে তার হাতে। তো একটা তো ম্যাচুরিটি হবে, এটা তো খুবই স্বাভাবিক। এবার এই যে আপনি মন্তব্যটা করলেন উনি কি তাহলে আগামী দিনের মুখ্যমন্ত্রী, এটা ভুল কথা। ওনার দায়িত্ব হচ্ছে বাংলার সংগঠনটাকে চালানো, আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী, ওনার আন্দোলন, উনি যেভাবে সংগঠনটা সাজিয়েছেন, আগামী 50 বছর তৃণমূল কংগ্রেস বাংলার 1 নম্বর দল হিসেবে থাকবেন। আর তৃণমূল কংগ্রেসের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি থাকবে। টেক্কা দিতে পারবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে টেক্কা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। টেক্কা দেওয়ার প্রশ্ন ওঠে বিজেপিতে, যেটা প্রধান বিরোধী দল। যে বিজেপির কর্মীরা বা বিজেপির সমর্থকরা বুঝতে পারছে না তাদের নেতাকে, তারা কনফিউজ, ওদের গোয়াল ঘরে খুব গোতাগতি যে এটা শুভেন্দু বিজেপি না দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি। শুভেন্দু অধিকারী সিএসসির অফিসের সামনে মিটিং করলে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার যায় না, সুকান্ত মজুমদার মিছিল করলে শুভেন্দু অধিকারী যায় না। তো ওরা কনফিউজড, আমরা কনফিউজ না। আমাদের দেখুন সিম্পল পলিসি, আমাদের দলের সিম্বল ঘাসের ওপর জোড়া ফুল, দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, খুব সিম্পল। বিজেপিকে আপনি প্রশ্ন করুন যে ওদের নেতাটা কে, এটা ওদের মধ্যে টেক্কা দেওয়ার অনেক ব্যাপার আছে। ওর চেয়ারের পায়া নিয়ে টানাটানি করছে, আমাদের মধ্যে সেটা নেই। আমাদের একটাই নেত্রী, একটাই সেনাপতি। বিজেপির সংগঠনে দুর্বল বলছেন, মানে কোনো ঠিক ঠিকানা নেই সংগঠনের? যদি সংগঠন বলিষ্ঠ হতো তাহলে কি 20 থেকে 12 হতো? যদি সংগঠন বলিষ্ঠ হতো তাহলে দিলীপ ঘোষ 3 থেকে 77-এ নিয়ে যাওয়ার পরে দিলীপ ঘোষকে মেদিনীপুরের সাংসদকে সরিয়ে এনে তাকে হারিয়ে ভূত করে দিয়ে 77টা এখন কমতে কমতে 61-তে নেমে এসছে। তার মানে কি সংগঠন নেই? কিছু হয়তো ভোটার তৈরি হয়েছে যাদের ধর্মের নামে এরা বোকা বানাতে পেরেছে, তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। অযোধ্যায় রাম মন্দির করার পরও তো হারতে হলো বিজেপিকে। তাই এদের সংগঠন কিচ্ছু নেই, মানুষকে বোকা বানানোর পলিসি। সারা দিন রাত শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পাল একটা সার্কাস শুরু করেছে, যাতে টিভির পর্দায় অন্তত ভেসে থাকা যায় যে মানুষ যখন চ্যানেল ঘোরাবে যাতে নিউজে দেখা যায় যে কিছু লোক সার্কাস করছে। জন্মদিনের শুভেচ্ছা দিতে দেখা গেল, দিলীপ ঘোষের জন্মদিনে বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্ররা গেলেন। একটা বাংলায় কথা আছে জানেন তো, জুতো মেরে গরুদান। প্রথমে শুভেন্দু অধিকারী দিল্লিতে কমপ্লেন করে দিলীপ ঘোষকে গ্যারেজ করে দিল আন্দামানে। তারপরে দিলীপ ঘোষ মেদিনীপুরের স্ট্যান্ডিং সাংসদ, সেখান থেকে শুভেন্দু অধিকারীর খুব প্রিয় অগ্নিমিত্রা পালকে দাঁড় করাবেন বলে দিলীপ ঘোষকে পাঠিয়ে দিল এমন একটা জায়গা যেখানে দিলীপ ঘোষ হেরে ভূত হয়ে গেল। ও বেচারার কী দোষ? ওকে তো জোর জবরদস্তি ওর মুখে মিষ্টি ঢুকিয়ে দিচ্ছে। সেই মিষ্টির কি আর মিষ্টির টেস্টটা উনি পাচ্ছেন? ওই মিষ্টিটা ওর মিষ্টি লাগছে না। দিলীপ ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুন, উনিও বুঝে গেছেন কী অবস্থা।